নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের শিরোনামে। পণের দাবিতে বধূ নির্যাতন, খুন, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আদালতের। রাজ্যের সম্মেলনে অর্থ জোগাড়ে পার্টির সদস্যদের পরিজনদের থেকেও সাহায্য চাইছে সিপিএম। ভাইয়ের সঙ্গে রত্নার অবৈধ সম্পর্ক, ডিভোর্সের মামলায় হাইকোর্টের বিস্ফোরক শোভনের আইনজীবী কল্যাণ। ভারতের নির্বাচনে মার্কিন তহবিলের উল্লেখ করলেন ট্রাম্প, তদন্তের দাবি বিজেপির। 21শে ফেব্রুয়ারি প্রতলময় ভাষা দিবসে শিল্পীর নামে রাস্তা, স্মরণ মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। পণের দাবিতে বধূ নির্যাতন ও খুনের ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে ঝাড়গ্রাম জেলার আদালত। শুক্রবার দুপুরে জেলা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় নয়াগ্রাম থানার অন্তর্গত গোখুরপাল গ্রামের রাজু মহতকের বধূ খুনের ঘটনায় যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে। এর সঙ্গে 5,000 টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাস কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। বধূ নির্যাতনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 2,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাস জেলের হেফাজতে নির্দেশ দিয়েছে বিচারক। 2021 সালে 27শে সেপ্টেম্বর সকালে বাড়ির মধ্যে ফাঁস লাগিয়ে নিজের স্ত্রী সুরচি মহতাকে, যার বয়স 23 বছর, হত্যার অভিযোগ ওঠে স্বামী রাজু মহতার বিরুদ্ধে। ঘটনার বছর 5 আগে সুরচির সঙ্গে সম্বন্ধ করে রাজুর বিয়ে হয়েছিল। সুরচির বাড়ি ওড়িশার শুলিয়াপাড়া থানার অন্তর্গত এলাকায়। এই ঘটনার সময় রাজু এবং সুরিচার একটি 3 বছরের ছেলেও ছিল। সেই বর্তমানে তার ঠাকুমার কাছে রয়েছে। ঘটনার দিনে সুরিচার বাবা অভিলাষ মহান্তি নয়াগ্রাম থানায় লিখিত অভিযোগ জানান। এইদিকে ঘটনার পরপরই পালিয়ে গিয়ে আত্মগোপন করে রাজু। তারপরে সুরচির বাবা লিখিত অভিযোগ ভিত্তিতে 27 তারিখেই রাজুকে গ্রাম পঞ্চায়েত থেকে গ্রেপ্তার করে নয়াগ্রাম থানার পুলিশ। রাজুকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। তখন থেকেই রাজু জেলের হেফাজতেই রয়েছে। তৎকালীন নয়াগ্রাম থানার সাব ইন্সপেক্টর সমীর কুমার দাস ঘটনার তদন্ত করেন। 3 মাসের মাথায় 2021 সালের 16ই ডিসেম্বর ঝাড়গ্রাম থানার আদালতের চার্জশিট পেশ করা হয়। 2022 সালে নভেম্বর মাসে 11 তারিখে চার্জ ফর্ম করা হয় এবং বিচারক প্রতিক্রিয়া শুরু করে। সেই ঘটনার প্রত্যক্ষ দর্শক সুরচি মহতার ভাই রাজীব মহান্তি, ঘটনার তদন্তকারী অফিসার সমীর কুমার দাস সহ মোট 12 জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত রাজু মহতাকে দোষী সাব্যস্ত করেন। 2011 সালে ক্ষমতাচ্যুত হয়েছে সিপিএম। তারপরে কেটে গিয়েছে প্রায় 14 বছর। এই সময়ের মধ্যে সিপিএম শক্তি ক্রমশ তলানিতেই ঠেকে পড়েছে। পঞ্চায়েত বা পৌরসভার মতো নির্বাচনগুলিতেও যাও বা 2-1টি আসনে জেতা সম্ভব হয়েছে। 2019 এবং 2021 সালের লোকসভা ও বিধানসভার নির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছে কাকাবাবুর দলকে। নির্বাচন রাজনীতিতে উপর্যুপরি হারের সঙ্গে সাযুজ্য রেখে লাল পার্টির দশাও যে দৈন্য হয়েছে তা স্পষ্ট হয়েছে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলনের আগে। অতীতে যে সম্মেলনে শুধু পার্টি কাডারদের অর্থের আয়োজন করা সম্ভব হতো, এখন তা আর হচ্ছে না। ফলে টাকা তুলতে পার্টির সদস্যদের পরিবারের কাছ থেকেও হাত পাততে হচ্ছে আলিমুদ্দিনকে। শনিবার থেকে হুগলির ডানকুনিতে শুরু হবে সিপিএম রাজ্যের সম্মেলন। সেই সম্মেলনের জন্য অর্থ সাহায্য নিতে তৈরি করা হয়েছে বিশেষ খাম। সেই খামে পার্টির সদস্যদের পরিবারের লোকজনদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। সেই টাকার জন্য রিসিট দেওয়া হচ্ছে। কত টাকা দিচ্ছে বা কে দিচ্ছে সেটাও গোপন রাখা হবে পার্টির তরফে। আপাতত হুগলি জেলার প্রায় 10,000 পার্টির সদস্য এর আওতায় থাকবে। সিপিএম এর হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, পার্টির মেম্বাররা ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সামিল করার জন্য যার যেইটুকু সামর্থ্য খামের মধ্যে টাকা দিয়ে পার্টি কমিটিকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু একমাত্র হুগলি জেলার জন্যই চিন্তাভাবনা করা হয়েছে এ নয়। জেলায় 10,120 জন পার্টির সদস্য রয়েছে। তাদেরকে এই খাম দেওয়া হয়েছে। তারা অর্থ সাহায্য করছে রাজ্য সম্মেলনের জন্য। এতে বিপুল সাড়া মিলছে
সিপিএম রাজ্যের কমিটির এক নেতা বলেন, পার্টির যে কোনো কাজ মানুষের থেকেই রসদ সংগ্রহ করে, তারই একটি ধাপ বলা চলে। আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম 2 দিন আগেও ডানকুনিতে গিয়ে অর্থ সংগ্রহ করেছেন। এটি আমাদের একটা ধারাবাহিক কর্মসূচি। উল্লেখ্য, ডানকুনিতে টাউনশিপের ভিত্তিতে শান্তি মঞ্চ হবে সম্মেলন। বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে নামকরণ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং সীতারমন ইয়েনচুরির স্মরণে সীতারমন ইয়েনচুরি মঞ্চ। শনিবার বেলা 12টায় সূচনা হবে সম্মেলন। রত্না চট্টোপাধ্যায় নাটকবাজ, বছরের পর বছর ধরে নাটক করে যাচ্ছেন তিনি। কলকাতা হাইকোর্টে শোভন চট্টোপাধ্যায়ের পক্ষে সওয়াল করে এমনটাই দাবি করলেন তার আইনজীবী তথা তৃণমূল সংসদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মক্কেলের হয়ে সওয়াল করতে গিয়ে নিজের দলেরই বিধায়ক রত্নার বিরুদ্ধে চাঁচাছোড়া ভাষায় আক্রমণ শোনালেন তিনি। শোভনের পক্ষে তিনি আদালতে সওয়াল করে বলেন, আমরা যে সমাজে বাস করি আমরা কি জানি ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক যেমন থাকে খারাপ সম্পর্কও থাকে। ওনার অবৈধ সম্পর্ক আছে। রত্না চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলায় নিম্ন আদালতে শুনানির উপর 3 মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছে। রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, নিম্ন আদালতে এই মামলায় তার দেওয়া সাক্ষীদের বয়ান নেওয়া বন্ধ করে দিয়েছে। এই দাবি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন রত্না। সেই আবেদনের শুনানির পরে রায়দান স্থগিত রাখা হয়েছে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের তরফ থেকে। আগামী 28শে ফেব্রুয়ারি সেই বিষয়ে নির্দেশ দেবেন তিনি। এই দিন শুনানিতে রত্নার আইনজীবী রঞ্জন বাচাওয়াতে বক্তব্য, শোভনের অভিযোগ তারই তুতো ভাইয়ের সঙ্গে রত্নার নাকি অবৈধ সম্পর্ক রয়েছে। নিম্ন আদালতে আমরা মক্কেল নাকি ঠিকঠাক হাজির দেয়নি, কিন্তু সেই অভিযোগ তো শোভনের বিরুদ্ধে করা হয়। গুরুত্বপূর্ণ সাক্ষীদের হাজির করা হচ্ছে না নিম্ন আদালতে। একই সঙ্গে শোভনকেও প্রভাবশালী বলে দাবি করেন রত্নার আইনজীবী। পাল্টা সওয়ালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভনের পক্ষে বলেন, কে প্রভাবশালী? প্রভাবশালী তো রত্না চট্টোপাধ্যায়। তিনি শাসক দলের বিধায়ক। তিনি কার বিরুদ্ধে প্রভাবশালী অভিযোগ আনছেন? অকথ্য ভাষায় গালাগাল করছেন। সেই সমস্ত ভাষা মুখে উচ্চারণ করাও যায় না। তিনি একজন বিধায়ক। গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করেছেন রত্না চট্টোপাধ্যায়। রত্নাকে তীব্র আক্রমণ করলেন কল্যাণ এবং আরও বলেন, 2017 সালে ডিভোর্সি মামলায় ফাইল হওয়ার পর থেকেও লাগাতার মামলার শুনানি হয়নি রত্না চট্টোপাধ্যায়ের অনুপস্থিতির কারণে। তারপরে তিনি 2018 সালে খোরপোশের আবেদন করে নিম্ন আদালতে, সেই সময় দ্রুত শুনানির জন্য তিনি আবেদন করেন। সেই টাকা পেয়ে যান, অর্থাৎ 40,000 টাকা করে শোভনের মেয়ের খরচ বাবদ। তারপর থেকে তিনি আর নেই, মামলায় হাজির হন না। নাটকবাজ, লাগাতার নাটক করে যাচ্ছেন। তারপর থেকে 2018 সাল থেকে বছরের পর বছর ধরে মামলায় রত্না চট্টোপাধ্যায় অনুপস্থিত থাকছেন। তিনি নিম্ন আদালতে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। 10 থেকে 15 মিনিট পরেই তিনি ক্লান্ত হয়ে যান। এদিকে নিম্ন আদালতের বাইরে তার সমর্থক চেঁচামেচি শুরু করে দেন। 2024 সালের নির্বাচনের ফলাফলের ওপরে প্রভাব ফেলতে ভারতের $21 মিলিয়ন খরচ করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ সামনে আসার পরে বিজেপি পাল্টা অভিযোগ, এই অর্থ দেশের রাষ্ট্রীয় সম্পদ বজায় রাখতে ব্যবহৃত হয়েছিল। সেই বিষয়টি তদন্তের দাবি করেছে বিজেপি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন DOGE 16 ফেব্রুয়ারি ঘোষণা করেছে যে তারা ভারতের ভোটদানের জন্য USAID এর $21 মিলিয়ন তহবিল এবং আরও বেশি কয়েকটি প্রকল্প বাতিল করেছে। সেই সিদ্ধান্তের পরে ভারতের রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়েছে। এরপরে কংগ্রেসের বিরুদ্ধে ভারতের নির্বাচন প্রক্রিয়ায় বাইরের প্রভাবে অভিযোগ এনেছে বিজেপি। বৃহস্পতিবার ট্রাম্প ভারতের ভোটারদেরকে ভোটদানের জন্য মার্কিন সরকারের $21 মিলিয়ন বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন। এটিকে কিকব্যাক স্কিম বলেও অভিহিত করেছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকেও শক্তিশালী করার জন্য $21 মিলিয়ন এবং নেপালের জীব বৈচিত্র্যের জন্য $19 মিলিয়ন তহবিলের কথাও বলেছেন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে DOGE এর তালিকায় থাকা 2টি USAID অনুদান। এই অনুদানগুলি ওয়াশিংটন DC ভিত্তিক একটি গ্রুপ। ভাষা দিবসের অনুষ্ঠানে মঞ্চে নেই বাংলার গান গায় শিল্পীর প্রতুল মুখোপাধ্যায়।
কিন্তু এই দিনে তাকে শ্রদ্ধা জানাতে দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন প্রেস এর নাম পুতুল মুখোপাধ্যায় সরণি নামকরণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যাবেলায় মঞ্চ থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই নাম বদলে প্রতিক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের মঞ্চের সামনে সারিতেই থাকেন সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। কলকাতায় এই অনুষ্ঠান তার গান ছাড়া যে অসম্পূর্ণ। এবার তিনিই নেই। এক সপ্তাহ আগে 15 ফেব্রুয়ারি প্রয়াত হয়েছে প্রতুল মুখোপাধ্যায়। সে এক বছর দেশপ্রিয় পার্কে রাজ্য সরকারের আয়োজিত ভাষা দিবসে অনুষ্ঠানে ছিল এক শূন্যতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কবি শ্রীজাত, চিত্রকর শুভা প্রসাদ, যোগেন চৌধুরী, সাহিত্যিক আবুল বাশার সকল মুখে ফিরে ফিরে এলো প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতি। এই দিন ভাষা দিবসের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী। উপস্থিত থাকলেন সামনেই ভাষা দিবসে অনুষ্ঠানের মঞ্চ থেকে এই দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন প্রেস নাম এবার হতে চলেছে প্রতুল মুখোপাধ্যায়ের সরণি। আন্তর্জাতিক ভাষা দিবসে দেশপ্রিয় পার্কের মঞ্চে বারবার ঘুরে ফিরে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার তার বক্তব্যে বাংলাদেশের প্রসঙ্গে উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে 21শে ফেব্রুয়ারি হয় না, কিন্তু আজ বাংলাদেশকে দেখে মনে হচ্ছে যেন উদ্ভ্রান্ত। তারা যেন তার নিজেরই সত্তাকে হারিয়ে ফেলেছে। এই দিন তিনি বাংলাদেশের একটি কবির কবিতা পাঠ করে শোনান। ওপারে বাংলার কথা শোনা গেলে চিত্রকার তথা প্রাক্তন সংসদ যোগেন চৌধুরীর গলাতেও। তিনি বলেন, বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণ করে গোটা বিশ্ব আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বাঙালি হিসেবে এটি আমাদের কাছে একটা গর্বের বিষয়। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ কয়েকটি জায়গাতে বাংলার মাতৃভাষা হিসেবে স্বীকৃত। তিনি আবারও বলেন, আজ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কথাও ভাবতে হচ্ছে, যেখানকার সরকার পাকিস্তানের সঙ্গে সাক্ষ্য করতে আগ্রহী। এই অবস্থায় কালক্রমে সে দেশ বাংলা ভাষায় অবস্থা কি দাঁড়াবে তা এখনই আমরা বলতে পারবো না। কবি সুবোধ সরকার এই মঞ্চ থেকে বাংলাদেশের মাতৃভাষা দিবস পালন না হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলে, রাষ্ট্রপুঞ্জ যখন বলেছে মাতৃভাষা দিবসে উদযাপন আরো বড় করে করুন, তখন আমরা দেখেছি বাংলাদেশ তার উদযাপন হচ্ছে না, হলেও তা না হওয়ার মতো করে। এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেখানে থাকুন প্রাতুলদা ভালো থাকুক, তবে এই দিনটা আমরা পালন করব না, এটি হতে পারে না। কোনো দেশ সম্পর্কে আমাদের কোনো কথা বলা উচিত নয়। সেই কারণে আমরা আমাদের দেশের সম্পর্কেই বলবো। বাংলার মাটি সোনার মাটি, বাংলা ভাষা কাউরির একার নয়।